সকলকে স্বাগতম আরও একটি নতুন এপিসোডে। আজকের এই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন ময়মনসিংহ থেকে সঞ্জিদ আহমেদ হৃদয়। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আপনার ইউটিউব চ্যানেলের একজন নিয়মিত শ্রোতা। আমার কাছে বেশ কিছু ঘটনা আছে, আমি চাই আমার ঘটনাগুলো আপনার চ্যানেলে শেয়ার করতে। এটা আমার পাঠানো প্রথম ঘটনা। আশা করি আমার এই ঘটনাটি পড়ে শোনাবেন। তো মূল ঘটনা শুরু করার আগে আপনারা যারা ঘটনা পাঠাতে চান আমাদের কাছে ইমেল করুন। গ্রামের শেষ সীমানায় এক প্রাচীন বটগাছ দাঁড়িয়ে আছে, শতবর্ষী অভিভাবকের মতো। গাছটির নিচে এক পাশে রয়েছে পুরনো মন্দির, অন্য পাশে গ্রামের লোকজনের যাতায়াতের মেঠো পথ। দিনের আলোয় এর শীতল ছায়ায় পথচারীরা বিশ্রাম নেয়, কিন্তু রাত নামলে এই জায়গাটি যেন অলৌকিক রহস্যের আচ্ছাদনে ঢেকে যায়। দাদু সেই রাতে বাজার থেকে ফিরছিলেন, কাঁধে একটি বড় ঝাঁকা, ভেতরে বাজারের জিনিসপত্রের সঙ্গে ইলিশ মাছও ছিল। সময় তখন রাত 11টা পেরিয়েছে। মেঠো পথে একা একা হাঁটতে হাঁটতে দাদু যখন বটগাছের নিচে পৌঁছালেন, তখন হঠাৎই একটা অদ্ভুত অনুভূতি হলো, যেন কেউ তার কাঁধের ঝাঁকাটা স্পর্শ করছে। ঝাঁকার ওজন হালকা হয়ে গেল, অথচ দাদু কিছুই বুঝতে পারলেন না। ভয়ে আর কৌতূহলে দাদু থামলেন। তিনি তাকিয়ে দেখলেন ঝাঁকার মধ্যে মাছগুলো আর নেই। এক মুহূর্তের জন্য ভাবলেন হয়তো ভুল করে ফেলে এসেছেন, কিন্তু তারপর উপরে তাকাতেই তার চোখে ধরা পড়ল এক অদ্ভুতপূর্ব দৃশ্য। বটগাছের ঘন দাড়ির সঙ্গে ইলিশ মাছগুলো ঝুলে আছে, যেন কারোর খেলার ছলে সাজানো হয়েছে। মাছগুলো এমন উচ্চতায় ঝুলছে যা এক লাফে ধরা সম্ভব। বাড়িতে দাদি তখন একা ছিলেন। রাত গভীর হয়ে আসায় দ্রুত মাছ ভাজার কাজে নেমে পড়লেন। কড়াইতে মাছ ফেলার পর ঘরের বাইরে থেকে কেমন যেন ফিসফিসানি আওয়াজ ভেসে এলো। আমাকে এক পিচ মাছ দে। দাদি থমকে গেলেন। প্রথমে ভেবেছিলেন হয়তো ভুল শুনছেন, কিন্তু একটু পরেই আবার একই শব্দ। এবার তিনি রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে কুপি নিয়ে চারিদিকে দেখলেন, কোথাও কেউ নেই। ফিরে এসে মাছ ভাজার কাজ শেষ করলেন। যখন মাছ ভাজা হয়ে গেল, দাদি থালায় খাবার তুলে দাদুকে খেতে দিলেন। কিন্তু তখনই ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। দাদু দেখলেন থালায় কোনো মাছ নেই, এমনকি কড়াইতেও এক পিসও অবশিষ্ট নেই। দাদি হতবাক, কিন্তু নিজে রান্না করেছেন, তবু কিভাবে মাছগুলো উধাও হয়ে গেল? দাদু প্রথমে দাদিকে বকা দিতে শুরু করলেন, তুই কি বিড়াল দিয়ে খাইয়ে দিয়েছিস নাকি? তখন দাদি পুরো ঘটনা বললেন। দাদু যখন বটগাছের নিচে ইলিশ মাছের সেই অলৌকিক ঘটনা স্মরণ করলেন, তখন পুরো ব্যাপারটা তার কাছে পরিষ্কার হলো। এই ঘটনাটা সাধারণ কোনো চুরি নয়, বরং কিছু অলৌকিক শক্তির কারসাজি। দাদু সাহস সঞ্চয় করে লাফ দিয়ে মাছগুলো ধরলেন। মাছগুলো নিচে পড়ে গেল, আর তিনি তাড়াতাড়ি পাতার সঙ্গে ঢেকে নিয়ে বাড়ির পথে রওনা দিলেন। বিলের ধারে সেই জমি, যেখানে দিনের আলোয় সবুজ ধানের শোভা আর কৃষকের কোলাহল ছড়িয়ে থাকে, কিন্তু সন্ধ্যার পর এই অঞ্চল যেন অন্য কোনো জগতে পরিণত হয়। সেই বিল, সেই পথেই ঘটেছিল দাদুর জীবনের আরেকটি ভয়ঙ্কর ঘটনা। এক বিকেলে দাদু জমির কাজ শেষ করে বাড়ির দিকে রওনা দিলেন। তখন সূর্য ডুবে গেছে, অন্ধকার নেমে আসতে শুরু করেছে। গ্রামে আসতে হলে বিলের এক পাশ দিয়ে পায়ে হাঁটা পথ ধরে আসতে হয়। একা একা হাঁটছিলেন দাদু। বাতাসে কেমন যেন শীতল একটা ভাব, আর দূর থেকে কোথাও কোথাও শেয়ালের ডাক ভেসে আসছে। দাদু হাঁটছিলেন অনেকক্ষণ ধরে, কিন্তু কিছুতেই পথ শেষ হয় না। যেদিক দিয়ে বাড়ির পথে যাওয়ার কথা ছিল, সেদিকে না গিয়ে তিনি নিজেকে বারবার উল্টো পথে ফিরে আসতে দেখলেন। হঠাৎ খেয়াল করলেন তিনি তেঁতুলের তলার কাছে এসে পড়েছেন, এক ভয়ঙ্কর জায়গা যাকে গ্রামের লোকজন রাতে এড়িয়ে চলত। তেঁতুলতলার সেই জায়গাটি গ্রামের লোককথায় বেশ পরিচিত। সেখানে রাতে পথ হারিয়ে কেউ সারা রাত কাটিয়ে সকালে ফিরে আসত। দাদু বুঝতে পারলেন তিনিও হয়তো সেই রহস্যময় গোলকধাঁধায় আটকে পড়েছেন। তিনি থামলেন, ভেবে দেখলেন কি করা যায়। মনে হচ্ছিল কোন এক অলৌকিক শক্তি তাকে নিয়ে খেলছে। তিনি আবার ফিরে যাবার চেষ্টা করলেন, কিন্তু একই জায়গায় ঘুরে ফিরে আসতে লাগলেন। ঠিক তখনই দূর থেকে কুপি নিয়ে একজন লোক আসতে দেখলেন। দাদু একটু আশ্বস্ত হলেন, লোকটি গ্রামেরই একজন, নামাজ পড়ে ফিরছিলেন। দাদার কাছে এসে বলল, কি হলো, এখানে কি করছেন? দাদু তাকে পুরো ঘটনা বললেন। লোকটি বলল, তুমি তেঁতুলতলায় চলে এসেছ, তাই এমন হয়েছে। ভয় পেও না, একটা কাজ করো, লুঙ্গিটা উল্টো করে পরে নাও।
দাদু প্রথমে একটু সন্দেহ করলেও পরিত্রাণের কোনো উপায় না দেখে লোকটির কথা মেনে লুঙ্গি উল্টো করে পরে নিলেন। তারপর লোকটি দোয়া পরে দাদুর গায়ে ফু দিল। এবার দাদু আবার হাঁটতে শুরু করলেন। অবাক করা বিষয়, এবার আর কোনো বিভ্রান্তি হলো না। পথটা যেন নিজের থেকেই ঠিক হয়ে গেল। দাদু সোজা বাড়ির রাস্তায় এসে পৌঁছালেন। তিনি যখন বাড়ি ফিরলেন তখন রাত প্রায় 9টা। বাড়ির সবাই দাদুকে এত দেরিতে ফিরতে দেখে চিন্তিত ছিল। পরের দিন দাদু তার অভিজ্ঞতা গ্রামের বয়স্কদের কাছে বললেন। তারা জানালো, তেঁতুলতলায় এরকম ঘটনা নতুন কিছু নয়। সেই জায়গাটি নাকি অনেক আগেই অভিশপ্ত হয়ে গেছে। কেউ কেউ বলে সেখানে একসময় কোনো এক জিনের আস্তানা ছিল। কেউ বিলে সেখানে গেলে নাকি কানা বল্লায় ধরে। গ্রামের ভাষায় কানা বল্লা মানে বিভ্রান্তি বা ভ্রমে ধরা। গ্রামের সেই মেথো পথটি যেখান দিয়ে দাদু চাচারা প্রায়ই রাত বিরাত জমি থেকে বাড়ি ফিরতেন, সেখানে গভীর রাতে ঘটেছিল এমন এক ঘটনা যা শুনলে গায়ের লোম খাড়া হয়ে যায়। এই গল্পটি আমার বড় চাচার অভিজ্ঞতা। চাচা তখন রাতে জমিতে সেচ দেওয়ার কাজ করছিলেন। সেচের মেশিন চালানোর জন্য মেশিন ঘরে থাকতে হতো। মেশিন ঘরের পাশেই ছিল একটি পুকুর আর তার পাশের গ্রামের স্কুল। রাত 9টার দিকে চাচা খাওয়ার জন্য বাড়ি ফিরছিলেন। তার হাতে ছিল একটি ল্যাম্প আর পুকুর পাড়ের রাস্তা ধরে তিনি হেঁটে চলেছেন। পুকুর পাড়ের স্কুলের সামনের রাস্তায় চাচা হঠাৎই দেখতে পেলেন অসংখ্য মুরগির বাচ্চা ছোটাছুটি করছে। রাতে নির্জন রাস্তায় এতগুলো বাচ্চা দেখে তিনি অবাক হয়ে গেলেন। প্রথমে ভাবলেন কারো মুরগি হয়তো ছানাগুলো নিয়ে বেরিয়েছে, কিন্তু আশেপাশে কোথাও মুরগির দেখা নেই। চাচা কিছুক্ষণ দেখলেন, তারপর একটা সিদ্ধান্ত নিলেন। তিনি মেশিন ঘর থেকে লুঙ্গি এনে মুরগির বাচ্চাগুলোকে এক জায়গায় জড়ো করতে লাগলেন। তার ইচ্ছা ছিল এগুলো বাড়ি নিয়ে গিয়ে সকালে কারোর হলে ফেরত দেবেন। বেশ কিছু বাচ্চা একত্র করলেন এবং লুঙ্গি দিয়ে বেঁধে কাঁধে তুলে নিলেন। বাড়ি ফিরে দরজায় কড়া নাড়লেন। চাচি দরজা খুললেন। চাচা তখন খুশি মুখে বললেন, দেখো, রাস্তা থেকে কতগুলো মুরগির বাচ্চা নিয়ে আসলাম। চাচি অবাক হয়ে বললেন, কই, কিছু তো দেখছি না। চাচা তখন লুঙ্গি খুলে মাটিতে ফেলে দিলেন, কিন্তু হতবাক হয়ে দেখলেন সেখানে কিছুই নেই। লুঙ্গির ভেতরে শুধু ধুলো আর শুকনো মাটি। এতক্ষণ ধরে তিনি যা মুরগির বাচ্চা ভেবেছিলেন তা আসলে কিছুই ছিল না। চাচা পুরো স্তম্ভিত হয়ে গেলেন। চাচি প্রথমে ভেবেছিলেন চাচা হয়তো মজা করছেন, কিন্তু চাচার কাঁপা কাঁপা গলা শুনে বুঝলেন ব্যাপারটা স্বাভাবিক নয়। সে রাতে চাচার মেশিন ঘরে ফিরে যাননি। তিনি সিদ্ধান্ত নিলেন পরের দিন দুজন ভাইপোকে নিয়ে মেশিন ঘরে যাবেন। যদিও রাতটা কাটলো ভয়ে ভয়ে, চাচা ঘুমানোর চেষ্টা করলেও বারবার চোখের সামনে সেই মুরগির বাচ্চাগুলোর দৃশ্য ভেসে উঠতে লাগলো। এই ঘটনা গ্রামে জানাজানি হওয়ার পর অনেকেই বলল পুকুর পাড়ের সেই জায়গাটি নাকি অভিশপ্ত। কেউ কেউ বলে রাতে সেখান দিয়ে গেলে পুকুরের কোনো অশুভ জিন মানুষকে বিভ্রান্ত করে। আবার কেউ বলল হয়তো কোনো জিন বা ভূত তার খেলা দেখিয়েছে। চাচা এরপর আর কখনো রাতে মেশিন ঘরে একা যাননি। তার সঙ্গে কেউ না কেউ থাকত। গ্রামের খড়ের গদার উপর প্রায়শই পেঁচারা বসে থাকত। রাতে তাদের ডাকে গ্রামের মানুষজনের কাছে অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এক রাতে আমার চাচাতো ভাইয়ের জীবনে পেঁচার সঙ্গে জড়িয়ে ঘটেছিল এমন এক ঘটনা যা শুধু তাকে নয়, পুরো পরিবারকে আতঙ্কিত করে তুলেছিল। আমার চাচাতো ভাই একদিন জমি থেকে বাড়ি ফিরছিলেন। ফেরার সময় পুকুর পাড়ের খড়ের গাদার পাশে একটা পেঁচাকে বসে থাকতে দেখে। গাছ নিচে একটু খুঁজতেই পেল পেঁচার বাসা, আর বাসায় ছিল কিছু বড় বড় ডিম। সেই ডিমগুলো দেখে তার মনে হলো এগুলো হাঁসের ডিমের মতো। বাড়িতে আনার জন্য ডিমগুলো সে লুঙ্গিতে জড়ালো। একটা দুটো নয়, পুরো 4টা ডিম। মনে হয়েছিল এগুলো বিক্রি করলে কিছু পয়সা হবে। ডিমগুলো লুকিয়ে বাড়ি নিয়ে এলো এবং ধানের তুষের ভেতর রেখে দিল। পুকুর পাড়ের ধারে থাকা খড়ের গাদার উপর পেঁচার বাসা দেখা ছিল আমার চাচাতো ভাইয়ের জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্তের শুরু। পেঁচার বাসার ডিম বাড়িতে আনার পর থেকেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। মেশিন ঘরে যাবার পথে গাছের ডালে একটি পেঁচা বসে তাকে এক দৃষ্টিতে দেখছিল। সে ভেবেছিল সাধারণ পেঁচা, কিন্তু মেশিন ঘরে ঢোকার পর পেঁচাটি মেশিন ঘরে চালায় এসে বসে ভয়ঙ্কর শব্দে ডাকতে শুরু করলো। রাত যত গভীর হতে লাগলো, পেঁচার ডাক ততই অদ্ভুত হতে থাকলো। বারবার মনে হচ্ছিল পেঁচাটি যেন মেশিন ঘরে ঢোকার চেষ্টা করছে। সারা রাত সে ভয় জেগে রইল। দুঃস্বপ্ন আর শারীরিক অসুস্থতা এরপর থেকে প্রতি রাতেই সে পেঁচাকে দেখতে লাগলো। শুধু বাস্তবে নয়, স্বপ্নেও পেঁচাটি তাকে তাড়া করত। স্বপ্নে দেখত বিশাল এক পেঁচা তার উপর ঝাঁপিয়ে পড়ছে। এভাবে কয়েকদিন চলার পর তার শরীর খারাপ হতে শুরু করলো।
জ্বর এলো আর তার চোখের নিচে গভীর কালো দাগ পড়ে গেল। দিন দিন সে দুর্বল হয়ে পড়ছিল। গ্রামের লোকেরা বলল প্যাঁচাটি কোনো সাধারণ পাখি নয়, এটি কোনো জিনের প্রতিরূপ হতে পারে। তার উপর প্যাঁচার ডিম আনা ছিল একটি বড় ভুল। ডিমগুলো যেখানে ছিল সেখানে ফিরিয়ে দেওয়ার পরও চাচাতো ভাইয়ের দুঃস্বপ্ন আর শারীরিক অস্থিরতা থামল না। তার জ্বর দিন দিন আরও বেড়ে গেল। চোখের নিচের কালো দাগ আরও গভীর হলো, যেন কোনো ভয়ঙ্কর ছায়া তাকে আচ্ছন্ন করে রেখেছে। পরিবারের সবাই বুঝতে পারল এটা কোনো সাধারণ অসুখ নয়। গ্রামের মুরব্বীরা পরামর্শ দিলেন একজন অভিজ্ঞ কবিরাজকে ডাকা হবে, যিনি জিন হাজির করতে পারেন। এর আগে তার ক্ষমতা সম্পর্কে অনেক গল্প শোনা গিয়েছিল। এই ঘটনার মধ্য দিয়ে সবাই সেই ক্ষমতার সাক্ষী হতে চেয়েছিল। রাতে গ্রামের এক প্রান্ত থেকে ডাকা হলো বিখ্যাত সেই কবিরাজকে। তার বয়স বেশি না হলেও মুখের অভিব্যক্তি ছিল গভীর ও রহস্যময়। হাতে একটি লাঠি আর ছোট একটি থলি। থলির ভেতরে ছিল কিছু বেলপাতা, হলুদ আর একগাছি পবিত্র সুতো। কবিরাজ প্রথমে চাচাতো ভাইয়ের কপালে হাত রাখলেন এবং চোখ বন্ধ করে কিছুক্ষণ মন্ত্র পড়লেন। তারপরে মাথা তুলে বললেন, এটা শুধু জ্বর নয়, এই শরীরে জিনের ছায়া আছে। ডিম নিয়ে আসার কারণেই এর শুরু। আমাকে জিন হাজির করতে হবে। সে রাতে কবিরাজ কাজ শুরু করার সিদ্ধান্ত নিলেন। সবাইকে ঘর থেকে বাইরে যেতে বলা হলো। শুধু চাচাতো ভাই আর কবিরাজ ঘরের ভেতরে থাকলেন। কবিরাজ ঘরের মাঝখানে একটি গণ্ডি আঁকলেন এবং চাচাতো ভাইকে সেই গণ্ডির ভেতর বসিয়ে দিলেন। মোমবাতি জ্বালিয়ে হলুদ মেশানো পানিতে বেলপাতা ভিজিয়ে কবিরাজ উচ্চস্বরে আয়াত পড়তে শুরু করলেন। তার কণ্ঠ ক্রমশ ভারী হয়ে উঠল। মোমের আলোতে তার ছায়া যেন বড় হয়ে উঠছিল। হঠাৎ করেই ঘরের বাতাস ভারী হয়ে গেল। গণ্ডির ভেতর বসা ভাই একদম নড়াচড়া করছিল না। কবিরাজ তখন বললেন, তুই কে? কেন এই ছেলেকে ধরেছিস? ঘরের ভেতর হালকা হাওয়া বইতে লাগলো। মোমবাতির আলো নিভু নিভু হতে শুরু করলো। বাইরে থাকা আমরা দরজার ফাঁক দিয়ে দেখছিলাম। হঠাৎই ভাইয়ের শরীর অস্বাভাবিকভাবে কাঁপতে লাগলো। তার গলা থেকে ভিন্ন এক কণ্ঠ বের হতে লাগলো, যা তার নিজের নয়। ডিম আমার ছিল, ও চুরি করেছে। এই ছেলেকে আমি ছাড়ব না। কবিরাজ দৃঢ় কণ্ঠে বলল, তুই এখান থেকে চলে যা। তোর জিনিস তোর জায়গায় ফিরে দেওয়া হয়েছে। জিন কিছুতেই ছাড়তে রাজি হচ্ছিল না। কবিরাজ তখন আয়াত পড়তে থাকলেন। একসময় জিন চিৎকার করে বলল, আমি আছি, তবে আর যদি কেউ আমার জায়গায় আসে তাকে আমি ছাড়ব না। এরপর কবিরাজ একটি পবিত্র সুতো চাচাতো ভাইয়ের গলায় বেঁধে দিলেন। মোমবাতির আলো ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো। ঘরের বাতাস হালকা হয়ে গেল। পরদিন থেকে চাচাতো ভাইয়ের জ্বর কমতে শুরু করলো। ধীরে ধীরে সে আগের মতো স্বাভাবিক হয়ে উঠল। কবিরাজ বলেছিলেন, এই জায়গাগুলোতে সাবধানে চলতে হবে। জিনেরা তাদের জায়গা নিয়ে খুব সংবেদনশীল। কখনো তাদের কোনো কিছু স্পর্শ করা উচিত নয়। চাচাতো ভাইয়ের ও কাকার সঙ্গে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলোর পর ওই রাস্তায় মানুষের চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। মেশিন ঘরটি ছিল গ্রামটির একদম প্রান্তে, পুকুর পাড়ে অবস্থিত। কাকা আর একটু ভয় পেয়ে গেল যখন রাতে ঘোড়ার মতো দৌড়ানোর শব্দ শুনতে পেল। মাঝে মাঝে গাছ থেকে কোনো কিছু লাফ দেওয়ার আওয়াজ শোনা যেত। এসব বিষয়গুলো একে একে চাচার মধ্যে আরও আতঙ্ক তৈরি করতে লাগলো। একদিন রাতে কাকা মেশিন ঘরের শেষ দিতে একা গেলেন। তখন রাত প্রায় 11টা। সে মেশিনের কাছে গিয়ে হাত মুখ ধুতে শুরু করল। হঠাৎ করেই মেশিন ঘরের উপর থেকে কোনো শব্দ শোনা গেল। গাছপালা থেকে কোনো কিছু লাফানোর মতো আওয়াজ। কাকা ভয় না পেয়ে আবার সেই দিন ফেরত চলে এলেন। পরের কয়েকদিনে কাকা কিছু লোক নিয়ে মেশিন ঘরটির নতুন জায়গায় নিয়ে গেলেন। নিরাপত্তার জন্য তারা মেশিন ঘরটি একদম অন্যদিকে সবুজ মাঠের কাছে স্থানান্তর করলেন। এবার নতুন স্থানে সেচ দেওয়ার জন্য কাকা আবারও একাই রাতের অন্ধকারে গিয়েছিলেন। কিন্তু সেদিনের মতো অদ্ভুত কোনো শব্দ আর শোনা গেল না। নতুন স্থানে গেলে মনে হলো ভয়ানক শক্তিগুলো যেন নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। আপনি যখন গল্পগুলো শুনছেন তখন মনে রাখবেন, কখনো জানবেন না কি অদ্ভুত কিছু আপনার পাশে এসে দাঁড়াচ্ছে। কিছু অদৃশ্য শক্তির প্রতীক্ষায় থাকে, কখন আপনার পাশে এসে ফিসফিস করবে কিংবা অন্য কিছু হতে পারে। ভয় পাবেন না, তবে একটু সতর্ক থাকুন। কখনো জানবেন না যে গাছের নিচে দাঁড়িয়ে আছেন, সেখানে কোনো প্যাঁচা নয়, অন্য কিছু অপেক্ষা করছে। এই ছিল আমাদের প্রথম ঘটনা। আমরা চলে যাব দ্বিতীয় ঘটনাতে। তার আগে আর একবার বলে দিই, আপনারা যারা ঘটনা পাঠাতে চান আমাদের কাছে ইমেল করুন bhuthhouse2.0@gmail.com BHOOTHOUSE
2.0@gmail.com। চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনাতে। ওমানে থাকা এক ভাইয়ের মুখে শোনা ঘটনা। তারিখ 5 অক্টোবর 2015। ওমানের উত্তপ্ত বাতাসে ঢেকে থাকা ছোট্ট একটি শহর। এই শহরের এক কোণে দাঁড়িয়ে আছে পুরনো একটি মেসটি বহু বছর ধরে বিদেশি শ্রমিকদের থাকার জায়গা হিসেবে ব্যবহৃত হচ্ছে। জায়গাটি পুরনো, দেওয়ালের শ্যাওলা জমেছে, কিন্তু থাকার মতো আরেকটি সাশ্রয়ী স্থান নেই। হাসিব নতুন কাজে যোগ দিয়ে এই মেসে উঠেছে। সে জানত না তার নতুন শুরু অন্ধকার এক অধ্যায়ের পথে নিয়ে যাবে। হাসিব মেসে উঠে 5 দিন পার করেছে। তার রুমে তার সাথে আরও 3 জন থাকে, করিম ভাই, রাহাত আর পাকিস্তানি ইমতিয়াজ। তারা বহুদিন ধরে এখানে আছে এবং একই জায়গায় পরিবেশের সাথে অভ্যস্ত। কিন্তু হাসিব শুরু থেকে যেন অদ্ভুত কিছু অনুভব করে। প্রথম রাতেই সে শুনতে পায় দরজার বাইরে কেমন যেন নখ দিয়ে আঁচড়ানোর শব্দ। ঘড়িতে তখন রাত 2টা। সে জেগে উঠে দেখে দরজা বন্ধ। বাকি সবাই গভীর ঘুমে। হাসিব ভাবে হয়তো এটা তার কল্পনা। 7 অক্টোবর অদৃশ্য কারোর উপস্থিতি। এই রাতে প্রথমবারের মতো হাসিব নিজেকে খুব অস্বস্তিকর অবস্থায় আবিষ্কার করে। ঘুমের মাঝে তার শরীর ভারী হয়ে যায়। চোখ মেলে দেখে সিলিংয়ের কোণায় অন্ধকার ছায়ার মতো কিছু একটা নড়ছে। সে চেষ্টা করেও কথা বলতে পারে না, চিৎকার করতে পারে না। কয়েক মিনিট পর সেই ছায়া মিলিয়ে যায় আর তার শরীর হালকা হয়ে আসে। সকালে করিম ভাইকে বললে তিনি হেসে উড়িয়ে দেন, বলেন, এমন হয়, ঘুমের মাঝে 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 দম বন্ধ হয়ে যায়, এসব নিয়ে মাথা ঘামাও না। কিন্তু হাসিব জানত যা ঘটেছে সেটা স্বপ্ন নয়। রাত তখন প্রায় 3টা। হাসিব হঠাৎ শব্দ শুনে ঘুম ভেঙে যায়। রুমের দরজা খোলা বন্ধ হওয়ার মতো শব্দ, কিন্তু দরজা বন্ধ ছিল। সে উঠে দেখে সবাই ঘুমিয়ে আছে। দরজা ঠিকঠাক লক করা। হাসিব আবার শুতে যায়, কিন্তু কিছুক্ষণ পরে অনুভব করে কেউ একজন তার বিছানার কাছে দাঁড়িয়ে আছে। অন্ধকারে সে স্পষ্ট দেখতে পায় লম্বা একটি অবয়ব। তার চোখ দুটো লাল হয়ে জ্বলজ্বল করছে। সে ভয় পেয়ে চিৎকার দিতে গিয়েও দেয় না। অবয়বটি ধীরে ধীরে মিলিয়ে যায়। এই দিন হাসিব আরও ভয়ের সম্মুখীন হয়। সে সকালে দাঁত ব্রাশ করতে গিয়ে আয়নার দিকে তাকায়। আয়নায় তার পেছনে একটি ছায়া দেখতে পায়। পেছনে ফিরে তাকায়, কিন্তু কেউ নেই। আয়নায় আবার তাকালে ছায়াটি নেই। এই ঘটনা হাসিব কাউকে বলে না। তার মনে হয় অন্যরা যদি জানতে পারে তাহলে তাকে পাগল ভাববে। রাত গভীর। হাসিব ঘুমানোর চেষ্টা করছে। হঠাৎ দেয়ালের ভেতর থেকে কারোর শ্বাস নেওয়ার শব্দ ভেসে আসে। এরপরে শোনা যায় হালকা কান্নার আওয়াজ। সে প্রথমে ভাবে পাশের রুম থেকে আসছে, কিন্তু দেয়ালের ভেতর শব্দ হওয়া কি সম্ভব? তার মনে হয় কেউ যেন তার ঠিক মাথার উপরে বসে আছে। 16 অক্টোবর 2015 রাতে হাসিব আবার অদ্ভুত কিছু শুনতে পায়। এবার পরিষ্কার ভাষায়, তোমার এখানে আসার কথা ছিল না। তারপর সবকিছু আবার স্তব্ধ হয়ে যায়। অন্ধকার যেন আরও ঘন হয়ে আসে। হাসিব জানে না সে এই অদ্ভুত ঘটনার শেষ কোথায় বা কেন এসব শুধু তার সাথেই হচ্ছে। অদ্ভুত রাতের শেষ প্রহর। তারিখ 16 অক্টোবর 2015 রাত গভীর। হাসিব শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না। মনে হচ্ছিল এই রুমের প্রতিটি কোণা থেকে কিছু তাকে দেখছে। অন্যান্য রুমমেটরা গভীর ঘুমে আচ্ছন্ন। রুমে যেন বাতাসও থমে আছে। হঠাৎ করে তার মনে হলো বাকি 3 জনের ঘুমানোটা স্বাভাবিক নয়। তাদের শ্বাস প্রশ্বাস এতটা ভারী ও ধীর যে সেটা কেমন যেন অস্বাভাবিক ঠেকছিল। বিছানায় শুয়ে থাকার সময় হঠাৎ হাসিব অনুভব করল রুমের তাপমাত্রা খুব কমে গেছে। শীতল বাতাসের স্পর্শে তার শরীর শিউরে উঠল। আর ঠিক তখনই অদ্ভুত এক ঘটনা ঘটল। হাসিব উপরের তলায় শুয়েছিল, তার চোখ বন্ধ, কিন্তু এক অজানা ভারী অনুভূতি তাকে জাগিয়ে তুলল। সে চোখ খুলে দেখতে পেল তার বুকের উপর একটা ছায়া বসে আছে। ছায়াটি সম্পূর্ণ কালো, কোনো নির্দিষ্ট মুখ নেই, কিন্তু তার চোখ দুটি যেন রক্তের মতো লাল। ছায়াটি তার বুকের উপর চাপ দিচ্ছিল। হাসিবের মনে হলো তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তার হাত পা একেবারে শক্ত হয়ে গেছে, যেন কেউ তাকে বাধা দিয়েছে। এই অবস্থায় ছায়াটি হাসিবের কানের কাছে এসে ফিসফিস করে বলল, তুমি এখানে কেন? এখানে আমার জায়গা, চলে যাও। হাসিব অনেক চেষ্টা করেও নিজেকে ছায়াটির প্রভাব থেকে মুক্ত করতে পারছিল না। সে একবার নিচের বিছানায় শুয়ে থাকা করিম ভাইয়ের দিকে তাকালো। করিম ভাই ঘুমিয়ে আছেন, কিন্তু তার মুখের ভঙ্গি যেন অস্বাভাবিক। মনে হচ্ছিল তিনি জেগে থেকেও কিছু দেখছেন না।
ইমতিয়াজ আর রাহাতও গভীর ঘুমে আচ্ছন্ন। আস্তে আস্তে ছায়াটি মিলে গেল, কিন্তু যাওয়ার আগে এক ফোঁটা ঠান্ডা শ্বাস হাসিবের মুখে ফেলে দিল। হাসিব মনে করল এবার হয়তো সে মুক্তি পেল। সকালে হাসিব ঘুম থেকে উঠে দেখল তার শরীর ব্যথায় ভেঙে পড়েছে। করিম ভাই তাকে জিজ্ঞাসা করলেন, তোমার মুখ এমন ফ্যাকাশে কেন? রাতে কিছু ঘটেছে নাকি? হাসিব ভয়ে কাউকে কিছু বলতে পারল না। সে জানত কেউই তার কথা বিশ্বাস করবে না। সেদিন বিকেলে হাসিব মেস থেকে বের হয়ে আশেপাশের লোকজনের সাথে কথা বলার চেষ্টা করল। সে জানতে চাইল এই জায়গা নিয়ে কেউ কি আগে কিছু বলেছে। এক বৃদ্ধ দোকানদার তার কথায় কান দিল। তিনি হাসিবকে বললেন, এই ম্যাচটা আগে থেকেই খারাপ। এখানে বহু বছর আগে থেকে এক নির্মাণকর্মী মারা গিয়েছিল। শোনা যায় সে নাকি এখনও ফিরে আসে। হাসিব বুঝতে পারল তার সাথে যা ঘটেছে সেটা কোনো সাধারণ ঘটনা নয়। সেদিন রাতে হাসিব ঠিক করল সে জেগে থাকবে, কোনোভাবেই ঘুমাবে না। কিন্তু কিভাবে সেই রহস্যময় ছায়ার মোকাবিলা করবে সেটা তার কাছে এখন অজানা। হাসিব আর এই ম্যাচে থাকতে চায় না। প্রতিদিন রাতে ভয়ঙ্কর অভিজ্ঞতা তার মনের উপরে বিশাল চাপ ফেলছে। সে বুঝতে পারছে রুমের অন্যরা এখানে বছর ধরে থাকলেও তারা কখনো এমন কিছু দেখেনি। কিন্তু কেন শুধুমাত্র তার সাথে এমন হচ্ছে? রাতের পর রাত সে ঘুমাতে পারে না। একদিকে কাজের চাপ, অন্যদিকে অদ্ভুত ঘটনার ভয়। এক সকালে করিম ভাইয়ের কাছে গিয়ে হাসিব বলল, ভাই, আমি ম্যাচ ছেড়ে চলে যাচ্ছি, এখানে থাকা সম্ভব নয়। করিম ভাই কিছুটা বিস্মিত হয়ে বললেন, কেন, কি হয়েছে? আমরা তো এখানে কতদিন ধরে আছি, কোনো সমস্যাই তো হয়নি। হাসিব বলল না কিছু। তার মনে হচ্ছিল এই ঘটনা অন্যদের বলা অর্থহীন, কেউ তাকে বিশ্বাস করবে না। হাসিব আর দেরি না করে ম্যাচ ছেড়ে চলে যায়। নতুন জায়গায় উঠলেও তার ভেতর এক ধরনের ভয় থেকে যায়। পুরনো রাতগুলোর কথা ভুলতে সে আপ্রাণ চেষ্টা করে, কিন্তু মাঝে মাঝে ঘুমের মধ্যে এখনও বুকের উপর চাপ পড়ার অনুভূতি জেগে ওঠে। পুরনো ম্যাচে হাসিবের জায়গায় অন্য এক নতুন ছেলে ওঠে, নাম রাসেল। হাসিবের মতোই সে উপরতলার বিছানায় থাকে। প্রথম কয়েকদিন সব ঠিকঠাক ছিল, তবে 5 নভেম্বর রাতে রাসেল হঠাৎ করিম ভাইয়ের মুখ ভাঙিয়ে চিৎকার করে উঠল, ভাই, আমার বুকের উপর কিছু একটা ছিল, আমি নড়তে পারছিলাম না। করিম ভাই এবার কিছুটা চিন্তিত হয়ে পড়লেন। এতদিন কেউ এমন কিছু বলেনি, তবে রাসেলের কথা শুনে তার মনে কিছুটা সন্দেহ জাগল। একদিন রাসেল রাতের বেলা রুমের বাতি বন্ধ রেখে উপরে বিছানায় শুয়েছিল। হঠাৎ তার মনে হলো কাঁধে কেউ হাত রেখেছে। সঙ্গে সঙ্গে সে উঠে বসে। ঘরের আলো জ্বালিয়ে দেখতে পেল পাশে কেউ নেই, কিন্তু তার গায়ে শীতল স্পর্শের অনুভূতি তখনই স্পষ্ট। এরপর থেকে রাসেলও কিছুদিনের মধ্যে ম্যাচ ছেড়ে চলে যায়। এক স্থানীয় ব্যক্তি করিম ভাইকে বললেন, তোমাদের ম্যাচ ওই বিছানায় আগে এক লোক মারা গিয়েছিল। সে নির্মাণকর্মী ছিল, তার সাথে থাকা জিন ওখানে রয়ে গেছে। শোনা যায় তার জায়গায় কেউ শুলে সে সহ্য করতে পারে না, সে শুধু নিজের বিছানাতেই ফিরে আসে। করিম ভাই প্রথমে এসব বিশ্বাস করেনি, কিন্তু রাসেল ও হাসিবের অভিজ্ঞতার পর তার মনে এক ধরনের ভয় জন্মে। পুরনো ম্যাচের রুমের সেই উপরের বিছানায় আর কেউ ওঠে না। ম্যাচের সবাই এক বিছানা থেকে দূরে থাকে। অদ্ভুতভাবে বাকি 3টি বিছানার কেউ কখনো এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়নি। ম্যাচের রুম এখনও ব্যবহার করা হয়, কিন্তু আগেই যারা থাকতো তারা সবাই চলে গিয়েছে। হাসিব মাঝে মধ্যে এই ঘটনাগুলো মনে করে শিউরে ওঠে। নতুন জায়গায় থাকলেও রাতের নির্জন মুহূর্তে তার মনে হয় সেই ছায়াটি যেন তাকে ডাকছে। মনে হয় একদিন হয়তো সে আবার ফিরে যাবে সেই বিছানার কাছে।